নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব হিমানীশ গোস্বামীর লেখা খুব মজার একটি গল্প, মহারাজা সিংয়ের গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, হিমানীশ গোস্বামীর লেখা একটি খুব মজার গল্প, মহারাজা সিংয়ের গল্প। চিরিমিরির বড় লাহিড়ী বাবুর ছিল বিশ্বকুটুম্বিতা। চিরিমিরি জায়গাটারও কথা তোমরা হয়তো শুনে থাকবে, কিন্তু সেটা যে কোথায় আর সেখানে কেমন করেই বা যেতে হয় সেটা সকলের না জানারই কথা। যারা কলকাতায় আছে তাদের বুঝিয়ে বলি। প্রথমে হাওড়া স্টেশন থেকে বোম্বাই মেলে চড়ে বিলাসপুরে গিয়ে নামতে হয়। তারপর সকাল 10টা নাগাদ বিলাসপুর থেকে ছাড়ে এমন ট্রেন ইন্দোর ভূপাল এক্সপ্রেসে চড়তে হয়। এক্সপ্রেস নাম হলেও সেটা চলে যেন একটা কচ্ছপ। তারপর স্টেশনও আসে আর প্রত্যেক স্টেশনে কম করে 10 মিনিট করে দাঁড়ায়। তারপর আবার তার যাত্রা। এইভাবে 1টা-1:30টায় পৌঁছে যাওয়া যাবে অনুপপুর। সেখানে নেমে আবার চিরিমিরি প্যাসেঞ্জারে উঠতে হবে। সেটা ছাড়ে 4টের সময়। এরও প্রায় 3 ঘন্টা পর চিরিমিরি। স্টেশন থেকে বড় লাহিড়ী বিভূতিভূষণের বাংলো খুব কাছে। স্টেশন থেকে পাহাড়ে চড়তে হয়, বোধহয় 100-1 ফুট উঁচু। সেখানে একটা বড় ইউক্যালিপটাস গাছ আছে। মোটা আর উঁচু সেই গাছটি ছবির মতো দেখায়। তার সঙ্গে লাগানো একটা ছোট লন। চারিদিকে ফুলবাগান আর মাঝখানে টেবিল আর অনেক চেয়ার। শীতকালে তো বটেই, গ্রীষ্মকালেও সন্ধ্যের সময় ওই লনের চেয়ারে বসে চমৎকার গল্পগুজব করা হতো। আমি প্রায়ই যেতাম চিরিমিরিতে আর গল্পে মজে যেতাম। অনেক সময় হতো শিকারের গল্প। এখন তো অন্যরকম হয়ে গেছে। শালগাছে ভরা জঙ্গল কারা সব কেটে কুটে প্রায় সাফ করেই দিয়েছে। আগে ঝোপে ঝোপে বাঘ না থাকলেও কোনো কোনো ঝোপে বাঘ ছিল, সেটা ঠিকই। বড় লাহিড়ীর ছেলেরা প্রশান্ত, প্রমোদ আর সুগত কত জানোয়ার ওখানে শিকার করেছে তার হিসেবই নেই। এমনকি নাতি তথাগত পর্যন্ত 16-17 বছর বয়সে বিশাল বাঘ মেরেছিল। এখন অবশ্য সে পরিবেশও নেই, সে বাঘ তো নেই। আমিও ওখানে 2বার শিকারে বেরিয়েছিলাম ওদের সঙ্গে, কিন্তু সেসব হাস্যকর ঘটনা না বলাই বোধহয় ভালো হবে। আমি আজ বিভূতিভূষণের বন্ধু সিং সাহেবের গল্পটা বরং বলি। একবার চিরিমিরিতে গিয়েছি শীতকালে। মনে আশা এবারেও শিকারে যাবার সৌভাগ্য আমার হবে। শিকারে যাবার একটা বড় মজা হচ্ছে শিকার। বাঘকে বা সম্বর হরিণকে গুলি করে মারবার মধ্যে যে উত্তেজনা আছে সেটা একটা নেশার মতো অনেককে পেয়ে বসে। আমার শিকারে বিশেষ নেশা ছিল না, তবে শিকারে যাওয়ার নেশা যেন অল্প অল্প আসছিল। জিপে করে দূরে অজানা কোথাও গভীর জঙ্গলে চলে যাওয়া, তাঁবু করে থাকা, চাল ডাল মশলা দিয়ে খিচুড়ি, কিছু শিকার করা জানোয়ারের মাংস ঝালঝাল করে রান্না করা, আর একটা মাচা তৈরি করে সেখানে বসে বসে রাত জাগার মধ্যে কেমন যেন উন্মাদনা ছিল। তা চিরিমিরি গিয়ে বুঝলাম শিকারে সেবারে যাওয়া হচ্ছে না। কেননা গিয়েই শুনতে পেলাম বড় লাহিড়ী সাহেবের বন্ধু সিং সাহেব আসছেন, সঙ্গে 22 জন লোক। এটাও শুনলাম সিং সাহেব ঠিক বড় লাহিড়ীর বন্ধু নন। বছর 10 আগে তাঁদের সঙ্গে 2বার দেখা হয়। একবার এলাহাবাদের কাছে রাস্তায় তাঁবু ফেলেছিলেন বড় লাহিড়ী সাহেবের দলবল। ওখানে একটা রাস্তা তৈরির কন্ট্রাক্ট পেয়েছিলেন বড় লাহিড়ী সাহেব। বড় কাজ খুব নয়, 3 মাইল রাস্তা হবে পাহাড়ের ভেতর দিয়ে। বড় লাহিড়ী সাহেব বেশ কিছু রাস্তা তৈরি করেছিলেন। ওই সময় সিং সাহেব ওই পথ দিয়ে যাওয়ার সময় তার দামি বেন্টলি গাড়ির চাকা ফেটে যায়। বড় লাহিড়ী সাহেবের ছিল টি ফোর্ড, অনেক পুরনো গাড়ি।
তা তখন সিং সাহেব বিপদে পড়ায় বড় লাহিড়ী সাহেব তাঁর ওই গাড়ি করে সিং সাহেবকে এলাহাবাদে পৌঁছে দেন। ঠিক ওই সময় এলাহাবাদ পৌঁছতে না পারলে সিং সাহেবের নাকি দুটো বড় সম্পত্তি হাতছাড়া হয়ে যেত। আদালতে সেদিন মামলা ছিল, আর সিং সাহেব না গেলে সে মামলায় তিনি হেরেই যেতেন। এই হলো আলাপের সূত্রপাত। এর মাসখানেক পর সিং সাহেব বড় লাহিড়ী সাহেবকে একটা ছোট্ট উপহার পাঠিয়ে দেন। সেটা আর কিছু নয়, তখনকার আমলের খুব বিখ্যাত আর দামি জার্মান ক্যামেরা রোলাইফ্লেক্স। বড় লাহিড়ী সাহেব এরপর একটা বড় শিংওয়ালা হরিণ মেরে সেটিকে উপহার হিসাবে পাঠিয়ে দেন সিং সাহেবের কাছে। এই সঙ্গে চিরিমিরিতে আসার জন্য আমন্ত্রণও জানান। তখনও লাহিড়ী সাহেব জানতেন না সিং সাহেব খুব বড় না হলেও একটা ছোট অঞ্চলের মহারাজা, আর তার নিজের আছে অজস্র কয়লা খনি। যাই হোক, প্রত্যেক বছর একজন অন্যজনকে উপহার পাঠান, দুজনই দুজনকে আমন্ত্রণ জানান অতিথি হওয়ার জন্য। তা এবারেই সিং সাহেবের, মানে এখন থেকে তাকে বলবো মহারাজা, আচ্ছা, দুটো টেলিগ্রাম করেছেন পরপর। আগামী 17ই ডিসেম্বর তিনি তার বন্ধু অমর ওসমান আর 20 জন কর্মচারী নিয়ে আসছেন। বড়দিনটা চিরিমিরিতেই কাটানো তার ইচ্ছে, তবে তার আগে মিস্টার অ্যালবার্ট গিয়ে জায়গাটা দেখে আসবেন। অ্যালবার্ট সাহেব এলেন কেন জানো? এই জায়গাটায় মহারাজের জন্য নানা রকম ব্যবস্থা করার ব্যাপার ছিল। অ্যালবার্ট সাহেব ছিলেন মহারাজার সেক্রেটারি। তিনি এসে মাপজোক করে বুঝলেন ওখানে গোটা কয়েক তাঁবু বেশ ফেলা যাবে, আর রান্নার সব ব্যবস্থাও হয়ে যাবে। কোথায় উনুন বসবে, কোথা থেকে কাঠ, কেরোসিন, কয়লা সংগ্রহ করা যাবে, এসব বিশদ করে জেনে নিয়ে অ্যালবার্ট সাহেব চলে গেলেন। উনি যাবার পর লাহিড়ী সাহেব ভয়ঙ্কর মনক্ষুণ্ণ হলেন, কেননা তাঁর অতিথি তাঁর ওখানে এসে নিজেদের খাবার দাবার নিজেরা রান্না করে খাবেন। এটা আবার কেমন অতিথি? তিনি সঙ্গে সঙ্গে সিং মহারাজকে চিঠি দেবেন ঠিক করলেন, কিন্তু কি যে লিখবেন তা তিনি ভেবে উঠতে পারলেন না। একেবারে আসতে নিষেধও করা যায় না, ভদ্রতায় বাধে। আবার জিনিসপত্র কিছুই আনতে হবে না এমন কথাও লিখতে গিয়ে রাগের চোটে লেখাগুলোই কেমন বেখাপ্পা মনে হতে লাগলো। শেষে ভাবলেন আসুক সিং মহারাজ আর তাঁর সঙ্গে ওর বন্ধু অমর ওসমান, ওদের জন্য তিনি সব ব্যবস্থা নিজেই করবেন। এই ঠিক করে অনেক লোক লাগিয়ে তিনি 6টি চমৎকার ঘর বানিয়ে ফেললেন। সেখানে কাঠেরও অভাব ছিল না, মিস্ত্রিও ছিল। মহারাজার অনুচরদের জন্য তিনি ব্যবস্থা করলেন খাটের। 20টা খাট চটপট তৈরিও হয়ে গেল। সে এক ধুন্ধুমার কাণ্ড। মহারাজা সিং আর অমর ওসমানের জন্য দাদামশাই তাঁর 2টো ঘর ছেড়ে দিলেন। সেখানকার ব্যবস্থা ভালোই ছিল। বিলাসপুর থেকে 4 জন রান্না আর যোগান দেবার লোকও আনা হলো। ভাবটা এই, তুমি বাপু মহারাজা ঠিক আছে, কিন্তু তুমি আমার অতিথি যখন, তখন আমার ব্যবস্থাই মেনে নিতে হবে। না পোষালে কেটে পড়বার তো কোনো বাধা নেই। মহারাজের জন্য বিলাসপুর থেকে কিছু সেরা জাতের মদও 1 বাক্স আনিয়ে রাখলেন, যদি মহারাজ চান তাহলে খোলা হবে। আমি যেদিন চিরিমিরি যাই তার দিন 5 পর 16ই ডিসেম্বর একটা বাস এসে পৌঁছল লাহিড়ী সাহেবের বাড়িতে। বাস ভর্তি কর্মচারী। জানা গেল মহারাজা আর অমর ওসমান 4 দিন থাকবেন। মহারাজা সিংয়ের লোকেরা প্রথমেই করাত, কুড়ুল, জিনিসপত্র, চেয়ার, টেবিল, বিছানা, বালিশ, কম্বল, থার্মোফ্লাক্স, বন্দুক, রাইফেল এসব বাসের ছাদ থেকে নামাতে লাগলো। হই হই ব্যাপার। অবশ্য ওদের মধ্যে একজন বিলিতি পোশাক পরা কর্মচারী ছিলেন। তিনি লাহিড়ী সাহেবের অনুমতিও চাইতে গিয়েছিলেন, কিন্তু অনুমতি পাওয়ার আগেই লোকেরা সমস্ত জিনিসপত্র নামিয়ে ফেলেছে। লাহিড়ী সাহেব হন্তদন্ত হয়ে এসে বললেন, আর সব আবার বাসে ওঠাও,
ওসব ওসব কোনো কিছু নামাতে হবে না। একজন কর্মচারী বিনীতভাবে জানালেন, মহারাজের হুকুম যে। লাহিড়ী সাহেব ঠাড়ে ঠোড়ে কায়দা করে ভদ্রভাবেই বুঝিয়ে দিলেন, ওসব আবদার চলবে না বাপু এখানে। কি আর ওরা করবে? ফের তাদের জিনিসপত্র বাসে আর বাসের মাথায় উঠিয়ে নেওয়া হলো। ভারপ্রাপ্ত কর্মচারীটি জানালেন, মহারাজের হঠাৎ ইচ্ছে হয়েছে তিনি চিরিমিরিতে বিগ গেম হান্ট করবেন। রেগে তো লাহিড়ী সাহেব কাঁই, কিন্তু সে তো আর প্রকাশ করা চলে না। তিনি কায়দা করে বললেন, বিগ গেম মানে হাতিও হয়, সিংহ, গন্ডার, জলহস্তি, বাঘও হয়, এমনকি চিতাও। আর চিতাও বিগ গেমের মধ্যে পড়ে। আবার বড় বড় কুমিরও হতে পারে। তা মহারাজা সিংয়ের ইচ্ছে কি? যদি আগে জানাতেন তাহলে ব্যবস্থা রাখা যেত, আর আগে জানলে জিরাফও আনা যেত, সিংহ। ঠিক কী প্রাণীতে মহারাজের রুচি সেটা এখন জানালে ভালো হয়। তবে সিংহ বা জিরাফ বা কুমিরের ব্যবস্থা করা যাবে না। ভারপ্রাপ্ত কর্মচারী বললেন, মহারাজের ইচ্ছে ঠিক কী যে তা তো জানা সহজ নয়। সব ব্যবস্থা পাকা করার পর তিনি যেভাবে সব ওলটপালট করে দেন, তাতে কোনো কিছু আগে থেকে বলা যায় না। উনি এলে উনি নিজেই বলবেন। সারা বাড়ি তকতকে ঝকঝকে করা হয়েছে। পাছে ধুলো ওড়ে সেজন্য বালতি বালতি জল ঢেলে লনটাকে কাদা করা হয়েছে। অতটা কাদা কে করলো তা নিয়ে খুব গোলমাল হলো। মহারাজা সিং কাদা পছন্দ করেন কি না সেটাও ঠিকমতো জানা গেল না। তবে একটা জিনিস জানা গেল, ওর চেহারা নাকি খুব খুলেছে। গত 2-3 বছরে ভারী মোটা হয়ে পড়েছেন। 2 পা হাঁটলে 2 মিনিট হাঁপাতে হয়। শুনে লাহিড়ী সাহেব ভারী খুশি হলেন। ভাবলেন, এই রকম মোটা লোক নিশ্চয়ই শিকারে যাবেন না। একটু স্বস্তির নিঃশ্বাস পড়ল। পরদিন সকাল 10টার মধ্যে মহারাজা সিংয়ের আসার কথা। প্রায় 200 মিটার দূরে দূরে এক একজনকে বন্দুক হাতে মোতায়েন রাখা হয়েছে, যাতে মহারাজের গাড়ি আসার সঙ্গে সঙ্গে তারা বন্দুকের আওয়াজ করে। 1 কিলোমিটার পাহাড়ি পথ আসতে 10 মিনিট লেগে যাবে। ওই সময়ের মধ্যে গোলাপ জল, আতর, মালা এসব নিয়ে সংবর্ধনা জানানো যাবে। কিন্তু 10টায় এলেন না, 10:30টাতেও না। কি হচ্ছে কে জানে? কোথাও কি আটকে গেলেন? কোথাও গাড়ি কি খারাপ হলো? দুশ্চিন্তা বেড়ে চলল সময়ের সঙ্গে সঙ্গে। দুপুর 2টোতেও মহারাজের গাড়ির দেখা নেই। বিকেল 4টে বেজে গেল। লোকেরা সব উদ্বিগ্ন হবারই কথা। কি করা যায় সবাই ভাবছে। ভারী ঠান্ডা চিরিমিরিতে। বিকেল 5টা হতেই অন্ধকারও নেমে এলো ঘন হয়ে। আর সে কি শীত! যাদের বন্দুক হাতে দাঁড় করানো হয়েছিল, লোক ছুটল তাদের জন্য গরম জামা কাপড় নিয়ে। দুপুরে অবশ্য তাদের একবার খাইয়ে আনা হয়েছে। মহারাজা যখন এলেন তখন সন্ধে 8টা বেজে গেছে। ড্রাইভার গাড়ি থেকে নেমেই পেছনের বুট থেকে একটা হুইল কাম পালকি চেয়ার বার করল। তারপর দরজা খুলে দিল। আর অমর ওসমান মহারাজা সিংকে অতি কষ্টে গাড়ি থেকে বার করে ওই চেয়ারে বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে 10 লোক ওই বিরাট চেহারার মানুষটিকে বয়ে নিয়ে তার জন্য নির্দিষ্ট ঘরে নিয়ে এলো। মহারাজা সিং দুম করে চেয়ার থেকে নেমে গিয়ে বিছানায় উঠে বসলেন কারো সাহায্য ছাড়াই। এর মধ্যে লাহিড়ী সাহেব যথারীতি আতর, ফুল এসব দিয়ে অভ্যর্থনা করে ফেলেছেন। মহারাজা সিং বললেন, চমৎকার জায়গাটা, বেশ অন্ধকার করে রাখা হয়েছে। এটা কিন্তু নিন্দে নয়, যদিও প্রথমে মনে হতে পারত ওটা বোধহয় এক ধরনের সমালোচনা। আসলে মহারাজা খুব বেশি আলো পছন্দ করেন না। তিনি বলেন, অন্ধকারে কেমন চমৎকার আকাশের গ্রহতারা দেখা যায়। ওইসব গ্রহতারারা পৃথিবীর যাবতীয় প্রাণীর ভাগ্য নির্ধারণ করে। আর তা করতে হলে তারাদের তো পৃথিবী ঠিকঠাক দেখা চাই।
তারারা সব এমন যে আলোয় তাদের চোখ ধাঁধিয়ে যেতে পারে। পা ধোয়ার জন্যে গরম জল আনা হলো, ডালায় করে 5 রকম পান, চমৎকার সব মশলা এনে ধরা হলো তাঁর সামনে। মহারাজ বললেন, আগে ডিনার হোক, পরে ওসব হবে। লাহিড়ী সাহেবকে বললেন, আমার জন্যে ভাববেন না, বুঝতে পারছি আপনি সব সুবন্দোবস্তই করেছেন। বেশ চমৎকার মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে। বোধহয় মাছও আছে। তবে ডাক্তারের আদেশে ওসব খাওয়া সম্পূর্ণ বারণ। সম্পূর্ণ বারণ মানে বুঝতেই পারছেন, রাত্রে কেবল একটু কড়াইশুঁটির স্যুপ আর একটা সামান্য ঘিয়ে ভাজা শুকনো পরোটা আর টমেটো কুচি আর গাজর কুচি দিয়ে একটু পেঁয়াজ। এ হলো গিয়ে আমার সাহেব ডাক্তারের প্রেসক্রিপশন। আর আমার একজন কবিরাজও আছেন, তিনি আসার আগে নাড়ি দেখে বলেছেন, যা ইচ্ছে খান, তবে মাছ ছোঁবেন না। ভাবছি কি করা যায়। লাহিড়ী সাহেব বললেন, কবিরাজের কথাই মানুন না কেন? বিলাসপুর থেকে ভালো রান্নার লোক আনিয়েছি, মাছ মাংস 2 রাঁধে চমৎকার। মনে হলো কথাটা মহারাজের মনে ধরল। তিনি বললেন, তা ঠিকই বলেছেন। তাছাড়া আসার আগে রাজজ্যোতিষী গ্রহণাচার্যকে দিয়ে বিচার করিয়ে এনেছি। তিনি বলেছেন দীর্ঘ জীবন হবে আমার, আর 2-1টা সামান্য রোগ ছাড়া স্বাস্থ্য থাকবে একেবারে চমৎকার। একটা পাথর পড়তে দিয়েছেন, সেটা পড়লে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো। অতএব বন্ধু, বিলাসপুরের লোকেদের রান্নাই বরং চলুক। সিং মহারাজা খুব চমৎকার কথা বলেন, মাঝে মাঝে ইংরেজিতেও কথা বলেন, নির্ভুল উচ্চারণে। তিনি বললেন, ছোটবেলায় 2জন মেম সাহেব ওকে ইংরেজি শিখিয়েছেন, পরে ইংল্যান্ডে লেখাপড়াও করেছেন ওখানকার স্কুলে। নানা রকম অদ্ভুত গল্প চলতে লাগলো। তবে মহারাজা অনেক কথা ভুলে যান, সেজন্য ওমর ওসমান তাকে কিছু কিছু মনে করিয়ে দেন। 2জনের মধ্যে ভারী বন্ধুত্ব। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়ার পাট চুকল। সিং মহারাজা যা খেলেন তা দেখবার মতো। প্রচুর লুচি সহযোগে হরিণের মাংস আর রুই মাছের কালিয়া দিয়ে চিকেন পোলাও। তারপর 1 বাটি ক্ষীর আস্তে আস্তে খান আর গল্প করেন। তা গল্প বলতে লাহিড়ী সাহেবও ছিলেন পটু। 10টা নাগাদ সিং মহারাজা বললেন, আপনার কাছে রাতে পড়বার মতো কিছু বই আছে? লাহিড়ী সাহেবের প্রকাণ্ড লাইব্রেরি ছিল, তা থেকে খান 5 বই পছন্দ করে দিলেন তিনি। বই দেখে উচ্ছ্বসিত হলেন সিং মহারাজা। বললেন, বাহ, আজ রাতটা ভালোই কাটবে। সে কি মহারাজ, ঘুমোবেন না? তিনি বললেন, ঘুম মাঝে মাঝে আসে বটে, কিন্তু এমন বই থাকতে কে ঘুমোয় বলুন? আহা, ভারী চমৎকার বই। উঠে পড়লেন সিং মহারাজা। ঠিক 10টার পর মহারাজার ঘরে আলো নিভে গেল, আর তার ঠিক 3 মিনিট পর ডাকতে লাগলো তাঁর নাক। পরদিন ব্রেকফাস্টের সময় বললেন, সারা রাত ঘুম হয়নি আমার। অমর ওসমান বললেন, মহারাজ, আপনি বোধহয় পরশুর কথা বলছেন, কাল আপনার ভালোই ঘুম হয়েছিল। মহারাজা বললেন, তা হবে। মাপ করবেন লাহিড়ীজি, কাল আমার ভারী চমৎকার ঘুম হয়েছিল, তবে কিনা কেবল পরোটা, টমেটোর কুচি আর শশা খেয়ে মেজাজটা ঠিক ছিল না। তারপর একটু থেমে বললেন, কড়াইশুঁটির স্যুপটা কিন্তু খাসা হয়েছিল, লোকাল। লাহিড়ী সাহেব তো অবাক। কাল রাতে মাংসে কড়াইশুঁটি ছিল বটে, কিন্তু স্যুপ ছিল মাশরুমের।
ওমর ওসমান সিং মহারাজের হাঁটুতে একটু চাপ দিয়ে ফিসফিস করে কি যেন বললেন। তখন সিং মহারাজা বললেন, বয়স হয়ে গেছে লাহিরিজি, 50 পেরিয়ে গেল এই সেদিন, কিচ্ছু যদি মনে থাকে। কাল রাত্রে দারুণ ভোজ হয়েছিল, ভারী চমৎকার ছিল, তাই না? তাই না ওমর? প্রসঙ্গ পাল্টে ফেললেন লাহিরি সাহেব। তিনি বললেন, আজ দুপুরে কি খাবেন বলুন? এখানে অবশ্য সব কিছু পাওয়া যায় না, তবু যথাসাধ্য চেষ্টা করা যাবে। আর রাতে যদি ইচ্ছে করেন তো গাড়ি করে অমৃতধারায় যাওয়া যেতে পারে। আর সেখানে চাঁদের আলোয় চমৎকার জলপ্রপাত দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যেতে পারে। সিং মহারাজা বললেন, সে কি মশাই, এই তো সবে কাল এসে পৌঁছলাম, আর 2-4 দিন বিশ্রাম করি, তারপরও সব ভাবা যাবে। আর খাওয়ার কথা বলছেন, আপনি খুশি হয়ে যা দেবেন তাই খাবো মশাই। আর আমার রাজ্যে ফিরে সাহেব ডাক্তারকে কি বলবো জানেন? কি বলবেন? কি আবার বলবো? কিচ্ছু না, বলার দরকার কি? ওকে বলবো, জানালা দিয়ে বাইরে দেখো, যেমনি সে পেছনে ফিরবে দেব ওর পিঠে দুটো গুলি করে। ব্যাটা আমাকে ডায়েট করিয়ে করিয়ে মেরেই ফেলেছিল। নিশ্চয়ই ভগৎ নারায়ণের পরামর্শে আর টাকা খেয়ে এইসব কুপরামর্শ দিয়েছে। বলেছিল ঝাল মাছ মাংস খেলেই মৃত্যু। কই কই হলো না তো মৃত্যু? কোনোদিন ভালো ঘুম হয় না আমার, অথচ আপনার এখানে অত সব খেয়েও কি চমৎকার ঘুম হলো। এই সময় হঠাৎ বাইরে বেশ একটা শোরগোল শোনা যেতে লাগলো। শুনে আমরা একটু উদ্বিগ্ন হলাম, কিন্তু দেখলাম মহারাজের মুখ বেশ নির্বিকার, বরং খুশি। উনি বললেন, ওরা কাজকর্ম নীরবে করতে পারে না। কাজকর্ম আবার কি হচ্ছে? লাহিরি সাহেব প্রশ্ন করলেন। মহারাজা সিং বললেন, ওদের সব ফেরত পাঠিয়ে দিচ্ছি। এখন আমি আর ওমর থাকবো কেবল, ওরা সব ফালতু লোক। তাহলে ওরা এসেছিল কেন? এ প্রশ্নটা অবশ্য লাহিরি সাহেব আগেও করেছিলেন নিজের মনেই, এবারে সরব হলেন। মহারাজা সিং বললেন, আগেই ধরে নেওয়া হয়েছিল আপনি লোক খারাপ হতেও পারেন, হয়তো মারামারিরও দরকার হতে পারে, সেজন্য ওদের এনেছিলাম আর কি। যখন বুঝলাম আপনি দেবতুল্য মানুষ, তখন আর খামোকা ওদের রাখা কেন, তাই কালই ওদের বলে দিয়েছিলাম সরে পড়তে। শুনে লাহিরি সাহেব মনে মনে খুশি হলেন, তবু বললেন, আপনি শিকার করবেন না তাহলে? শিকারের জন্যে আনা বন্দুক রাইফেলও তো সব বাসে করে চলে যাবে। আপনার জন্যে এখানকার বাঘের গুহার কাছে একটা জায়গাও ঠিক করা আছে। যদি শিকারে যান তবে এখন যাওয়াই তো ভালো, আকাশও পরিষ্কার আছে, তার উপর শুক্লপক্ষ, চাঁদ প্রায় পুরো গোল এখন। মহারাজা সিং বললেন, না 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 না, শিকার এখন করা সম্ভব নয়। আবার যিনি জ্যোতিষী তিনি বলেছেন রাত্রে লোহা ছোঁয়া একদম বারণ। আর শিকারে গেলে তো গাড়িতে উঠতে হবে, বন্দুক রাইফেল টোটা ছুঁতে হবে, লোহা ছোঁয়া আমার চলবে না। কাল দেখলেন না আমি কাঁটা চামচ ব্যবহার করলাম না একদম, এমনকি স্যুপ পর্যন্ত চুমুক দিয়ে খেলাম। তা বটে, সেটা দেখে আমাদের একটু অদ্ভুতই মনে হয়েছিল, কিন্তু সৌজন্যে ব্যাঘাত হতে পারে ভেবে কোনো প্রশ্ন তোলা হয়নি। কেবল তাই নয়, লাহিরি সাহেব নিজেও স্যুপ খেলেন চামচ ব্যবহার না করে, স্রেফ চুমুক দিয়ে।
আমি অবশ্য অত সূক্ষ্ম ভদ্রতা বুঝতে না পেরে চামচ দিয়েই স্যুপটা খেয়েছিলাম। মহারাজা সিং বললেন, তাতে কি হয়েছে? আমার অনেক শিকার কাহিনী জানা আছে, তার কিছু শোনানো যাবে। আসল শিকারের চাইতে তেমন মন্দ বিশেষ লাগবে না। জীবনে কম শিকার তো করলাম না। 1000 খানেক বড় বাঘ তো শিকার শুরু করার বছর চারেকের মধ্যেই করেছিলাম। হ্যাঁ। ওমর ওসমান একটু কেশে বিনীতভাবে বললেন, 1000 খানিক নয়, ওটা কথার কথা। আসলে হবে 832টা। আর শিকার শুরুর প্রথম 4 বছর নয়, প্রথম 11 বছর। সিং মহারাজা হেসে উঠে বললেন, তা হবে। আজকাল কিছু যদি মনে থাকে। ভাগ্যিস ওমার সঙ্গে ছিল, তাই তো সত্যি সংখ্যাটা জানা গেল। নইলে লাহিড়ী সাহেবের কাছে মিথ্যে বলা হতো, আর সেটা তো ঘোর অন্যায় হতো। লাহিড়ী সাহেব বললেন, তাহলে আজ সন্ধে শিকারের গল্পের আসর বসানো যাক, কি বলেন মহারাজ? মহারাজা চমকে গিয়ে বললেন, আজই না, আজ নয়। আসলে আমার ভ্রমণের ক্লান্তি এখনো যায়নি, গায়ের ব্যথা মরেনি। যাক, দুদিন যাক। এ দুদিন একটু বিশ্রাম করে নি, একটু ঘুমোনো দরকার আমার। বলে হাই তুললেন। ইঙ্গিতটা স্পষ্ট। মহারাজা সিং আস্তে আস্তে ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে দাঁড়ালেন। ওমর ওসমান তাকে ধরে নিয়ে চলে গেলেন। 2 দিন নয়, 5 দিন এই রকম গেল। সারা দিনে 2 বার তিনি দেখা দেন, একবার ব্রেকফাস্টের সময় আর অন্যবার রাতের ডিনারের সময়। দুপুরবেলাটা তিনি আর ঘর থেকে বেরোন না, খাদ্য তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়। প্রত্যেক দিনই বলেন, কালই বোধহয় ক্লান্তিটা যাবে, তখন জুত করে শিকারের গল্প করা যাবে। কিন্তু গল্প বলার সময় আর তাঁর হয় না, কেননা রোজই তিনি বলেন, ইস, ক্লান্ত ভাবটা আর গেল না। এই সময় একদিন আমি ওমর ওসমানকে প্রশ্ন করলাম, উনি এত ক্লান্ত হন কেন? খুব কাজ টাজ করেন বুঝি? ওমর হেসে বললেন, আগে আমি ওর সঙ্গে বাল্যকাল থেকে আছি, ওকে কালে ভদ্রে কাজ করতে দেখেছি। তবে কি শিকার করতে করতে ক্লান্ত? হাসলেন ওমর, বললেন, শিকার উনি করেন কখনো? ভারী ভয় ওর বন্ধুকে। তবে যে বললেন কত যেন বাঘ মেরেছেন, আর আপনিও তো বললেন সব সমেত 832টা বাঘ মেরেছেন উনি 11 বছরে। আমার কাছ থেকে শুনুন স্যার। ওমর বললেন, ওর মনটা তাতে বেশ ভালো থাকে। উনি শিকার টিকার কখনো করেননি, তবে বড় মহারাজার শিকারের শখ ছিল। কয়েকবার শিকার পার্টিতে গিয়েছেন, তবে শিকার করতে নয়, গান বাজনা শুনতে। হ্যাঁ, গান বাজনা শুনতে? হ্যাঁ, বড় মহারাজা বছরে 2 বার শিকারে বেরোতেন। একবার বেরোতেন শীতের আগে, আর একবার শীতের শেষে। শিকার কিছু হতো ঠিকই, কিন্তু আসল ব্যাপার ছিল নানা প্রদেশের ওস্তাদদের গান। একটা শিকার পর্ব চলতো প্রায় 1 মাস ধরে। মহারাজা সিং খুব ভালো মানুষ, মনটা দয়ায় ভর্তি। আমার মনে হলো, বলি, দয়ায় ভর্তি না ছাই? একজনের বাড়িতে অতিথি হয়ে এসে যাবার নামটি করছেন না। এদিকে বুঝতে পারছি লাহিড়ী সাহেবও রোজ এত খরচ ঠিক মেনে নিতে পারছেন না। তিনি ভেবেছিলেন বড় জোর 4-5 দিনের ব্যাপার, কিন্তু ক্রমশ 7 দিন কেটে গেল। লাহিড়ী সাহেব ব্যতিব্যস্ত হয়ে উঠতে লাগলেন। ক্লান্তি আর দূর হয় না মহারাজা সিংয়ের। এই রকম চলল কয়েকদিন। এলো বড়দিন।
খুব হইচই করা হলো লাহিড়ী সাহেবের বাংলোয়, কিন্তু মহারাজা সিং ঘর থেকেই বেরুলেন না সেদিন। খাবার দাবার সব ওর ঘরেই পাঠিয়ে দেওয়া হলো। ওমর ওসমান জানালেন, প্রত্যেক বছর বড়দিনের সময় মহারাজা সিং চুপচাপই থাকেন, কথা তো বলেনই না, কান্নাকাটিও করেন। কি ব্যাপার? ওমর ওসমান বললেন, সেসব মহারাজা সিংয়ের প্রাইভেট ব্যাপার, কাউকে তা বলেন না। মনে হয় ওই দিন কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি ওমর ওসমানকে প্রশ্ন করলাম, আপনি তো ওর বাল্যবন্ধু, আপনিও কি জানেন না ব্যাপারটা? ওমর ওসমান বললেন, ওরকম প্রশ্ন করবেন না, এককালে বন্ধু ছিলাম বটে, কিন্তু এখন তো কেবল চাকর। তবে এটা ঠিকই, বছর 20 আগে এক বড়দিনে ওর জীবনের সবচেয়ে আনন্দের আর সবচেয়ে দুঃখের ঘটনা ঘটেছিল। তবে ঘটনাটা আমি নিজের চোখে দেখিনি, ওই দিন আমি ওর সঙ্গে ছিলাম না। একই ঘটনা সবচেয়ে আনন্দের আর সবচেয়ে দুঃখের কি হতে পারে? মনটা ভারী কৌতূহলী হয়ে উঠল। পরদিন দেখা গেল মহারাজা সিং মোটামুটি বেশ হাসি খুশি আছেন। ডাইনিং রুমে চলে এলেন নিজেই শীষ দিতে দিতে। বললেন, লাহিড়ী সাহেব, কাল সকালেই এখান থেকে চলে যাব। ভারী ভালো লাগলো এই জায়গাটা, ইচ্ছে করছিল এখানেই বাকি জীবনটা কাটিয়ে দিই। যাই হোক, আজ সন্ধে ডিনারের পর আমি একটা গল্প বলবো শিকারের, আপনিও বলবেন। সারা রাত ধরে গল্প চলবে আর একটু আধটু মদও টানবো। আশা করি আপনি তাতে আপত্তি করবেন না। আমার কাছে মদের ব্যবস্থা আছে, আপনি কেবল বরফ আর সোডার ব্যবস্থা করবেন। তবে এখন বেজায় ঠান্ডা, তাই বরফ না হলেও চলবে, তবে সোডা চাই। হ্যাঁ, আপনিও যদি 2-1 চুমুক দেন তাহলে আমি খুব খুশি হব। অনেক সময় চলে গেছে বলতে বলতে। আমার গল্প বড় হয়ে আসছে বলে আরও অনেক কথা ছিল, বাদ পড়ে গেল। তাই সোজাসুজি গল্পটাই বলি। এ গল্প আমার নয়, মহারাজা সিংয়ের কাছ থেকে শোনা। দেখলাম গল্প বলতে পারেন বটে মহারাজা সিং। প্রমোদ চৌধুরী যে নীল লোহিত সম্পর্কে লিখেছিলেন, সে যখন গল্প বলতো তখন তার কেবল কথা নয়, হাবভাব, ভঙ্গি, গলার বৈচিত্র্য এমন থাকতো যে তা ঠিকমতো বলা অন্য কারো পক্ষে ছিল অসম্ভব। তাই তোমরা যারা আমার এই লেখা পড়ছো তাদের বলে দিই, আমার লেখা গল্পটা মহারাজা সিংয়ের গল্পের চেয়ে অনেক অনেক নিরেশ হবে। কিন্তু কি আর করা যাবে, প্রত্যেকের গল্প বলার ক্ষমতা তো এক নয়। আসরটা জমেছিল ভালো। মহারাজা সিংয়ের অনুরোধে চিরমিরির 2জন তানপুরাবাদককে নিয়ে আসা হলো। তাদের কাজ হবে পাশের ঘরে বসে একটু একটু করে বাজানো। গল্পের সঙ্গে নাকি তা খাপ খেয়ে যায়। যাই হোক, মহারাজা লাহিড়ী সাহেবকে একটা শিকারের গল্প বলতে অনুরোধ করলেন। লাহিড়ী সাহেব বলতে না চাইলেও শেষ পর্যন্ত অনুরোধ উপরোধ এমন করতে লাগলেন মহারাজা সিং যে তিনি একটা গল্প বলতে বাধ্য হলেন। উনি যখন চিরমিরিতে প্রথম আসেন তখন একটা মানুষ খেকো বড় বাঘ ওই অঞ্চলে সপ্তাহে প্রায়ই 1-2 করে মানুষ ধরে নিয়ে যাচ্ছিল। ফলে ওই অঞ্চলে দারুণ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই গল্পের শুরু, এবং 10 মিনিটের মধ্যে ওই অত বড় একটা বাঘকে শেষও করে দিলেন তিনি। বলা বাহুল্য, টেনে টুনে ঘটনাটিকে আরও ঘণ্টাখানেক করা যেত ঠিকই, কিন্তু লাহিড়ী সাহেব চান মহারাজা সিংয়ের গল্প শুনতে। তা মহারাজা সিং একটু করে গেলাস থেকে সোডা মেশানো পানীয় চুমুক দিতে দিতে বলতে শুরু করলেন। আর সে অনেক দিনের ব্যাপার, প্রায় 50 বছর আগেকার কথা। হ্যাঁ। শুনে ওমর ওসমান বললেন, সাব, আপনার একটু ভুল হচ্ছে। আপনার বয়সই তো এখন সবে 49। 50 বছর আগে আপনি কোথায় ছিলেন? ও ও হ্যাঁ ভাই, হ্যাঁ 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 ঠিক কথা বলেছ। ওই সময় আমি তো পৃথিবীই দেখিনি। তাহলে বোধহয় বছর 40 আগেকার কথা। হ্যাঁ,
না সাহেব, এই তো বছর 20 হবে, 19 বা 21ও হতে পারে। তখন ইউরোপে দ্বিতীয় মহাযুদ্ধ চলছে। হ্যাঁ, তাই তো। জিভ কেটে মহারাজা সিং ভ্রম সংশোধন করলেন, বললেন, কলকাতা থেকে ফিরছি। কলকাতার এক বন্দুকের দোকানে আমার 21টি রাইফেল আর 52টা বন্দুক মেরামত সার্ভিস করতে দিয়ে গাড়িতে করে ফিরছি। ওমর ওসমান বললেন, সাব, 3টে রাইফেল আর 2টো বন্দুক। থ্যাংক ইউ ওমর, থ্যাংক ইউ। আমার আবার স্মৃতিশক্তিটা খুব দুর্বল হয়ে পড়েছে ইদানিং। তা আমার কাছে না আছে একটা বন্দুক, না আছে রাইফেল। আমি ফিরছি একা, সঙ্গে এক ড্রাইভার। গাড়িটা ঝাড়গ্রামে পৌঁছলো তখন দুপুর 3টে। ভীষণ খিদে আর তেষ্টা। গাড়িতে শুকনো একগাদা বিস্কুট ছাড়া আর কিচ্ছু নেই। গাড়িটাও এক কীর্তি করে বসলো। কথা নেই বার্তা নেই, টিউবটা গেল ফেটে। ড্রাইভার যখন টিউবে পট্টি লাগাচ্ছে, তখন সেই ধুধু নির্জন রাস্তায় বসে প্রায় 1 পাউন্ড শুকনো বিস্কুটই আমায় খেতে হলো। খেয়ে তো প্রায় দমবন্ধ হয়ে গেল। তখন চোখে পড়ল আশেপাশে কমলা গাছের সমারোহ। বেশ কয়েকটা গাছ, বেশ ছোট, আর তাতে কমলা প্রচুর। বড় বড় দেখে গোটা 30 লেবু নিজেই তুলে গাড়িতে রাখতেই ড্রাইভার বলল, টায়ার ঠিক হয়ে গেছে। আর হুজুর, যদি বেয়াদপি মাপ করেন তাহলে আমার কাছে 1 কুঁজো চমৎকার জল আছে, তা পান করতে পারেন। দেখলাম ড্রাইভার কথাটা ঠিকই বলেছে, জল চমৎকারই ছিল। আমি ঢকঢক করে প্রায় অর্ধেক জলই সাবার করে দিলাম। এরপর গাড়ি হুড়মুড়িয়ে চলল। জামশেদপুর গেল, তারপর চক্রধরপুর। ওখান থেকে গাড়িটা রাঁচির পাহাড়ি পথ ধরল। অত চমৎকার জঙ্গল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু সে দেখবার মতো মনের অবস্থা আমার ছিল না। রাত 10টার মধ্যে রাঁচি পৌঁছতে হলে তাড়াতাড়ি করা দরকার, কিন্তু হলো কই? একটা পথের বাঁকে বেশ কয়েকশো ফুট উঁচুতে গাড়িটা গেল খারাপ হয়ে। ভালো গাড়ি হলে কি হবে, ওই সময় দেশে গাড়ির পার্টস পাওয়া যেত না বলে কোনো মতে একটা কামারকে দিয়ে কাজ চালানো গোছের গড়িয়ে নেওয়া পার্টস ছিল। ড্রাইভার বলল, হুজুর, সেটা 2 টুকরো হয়ে গেছে, মানে গাড়ি আর চলবে না। সেদিনও ছিল বড়দিন, আর পূর্ণচন্দ্র না হলেও আকাশে চাঁদ বেশ জলজল করছিল। ড্রাইভার বলল, হুজুর, জায়গাটা ভারী ভয়ের। কিসের ভয়? সে গম্ভীর এবং কাঁপা গলায় বলল, বাঘুক হবে, রাস্তায় গর্জন শোনেননি? তা গর্জন আবার শুনিনি? তা আমি ভেবেছিলাম গাড়ির ইঞ্জিন থেকে আওয়াজ বেরুচ্ছে, গর্জন তখনও শুনতে পাচ্ছি, অথচ গাড়ির ইঞ্জিন বন্ধ। আমি বললাম, বাঘুক। ড্রাইভার বলল, হুজুর বাঘুক। ভয়ে তো আমার অবস্থা তখন দারুণ। ঠক 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 করে হাত পা গা সব কাঁপছে। আমি তখন গাড়ির দরজা লক করে দিয়ে সিটের তলা থেকে একটা বোতল বার করে ঢকঢক করে খানিকটা খেয়ে একটু সাহস সঞ্চয় করলাম। ঠিক করলাম, বাঘ যা করবার করুক, আমি গাড়ি ছেড়ে নামবো না। ড্রাইভারের সাহস একটু বেশি ছিল। সে বলল তার ভীষণ তেষ্টা পেয়েছে। সে জলের কুঁজো আনতে যেই নেমেছে গাড়ি থেকে, অমনি হুঙ্কার, হালুম হালুম, এক বিদঘুটে আওয়াজ। আর সে আওয়াজ 10 ফুট দূর থেকে হলেও, আর চাঁদের আলো ফুটফুটে হলেও, বাঘ কেন, একটা ইঁদুরকেও দেখতে পেলাম না। ড্রাইভারও গাড়ির মধ্যে এসে ভয়ে কাঁপতে লেগেছে। আমি তখন বললাম, কালু ভায়া। আগে মিচ্ছার লাল। ওমর ওসমান বললেন,
হ্যাঁ 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 হ্যাঁ, মনে ছিল না। কালু ভায়া তো তার আগেই ম্যালেরিয়ায় মরে গেল। না সাব, ম্যালেরিয়া নয়, কালা জ্বরে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কালা জ্বরে, কালা জ্বরে। তা মিছর লালকে আমি বললাম, আর তেষ্টা পেয়েছে তো আমার বোতল খাও, 10 বোতল আছে, ভাবনা নেই। তা মিছর লালের তো কি লজ্জা, না হুজুর, ওটা বলবেন না, আপনি আমার মালিক, আপনার। অর্থাৎ মিছর লালের তেষ্টায় বুক ফাটবে, তবু সে আমার জল খাবে না আমার সামনে। তখন আমি বললাম, মিছর, এক কাজ করো, একটা কমলা লেবু খাও, আমি এক গাদা গাড়ির সিটে রেখেছি। আর সেগুলো সিটে তখন আর ছিল না, মেঝে থেকে কুড়িয়ে তার হাতে একটা দিলাম, আর জানালার কাঁচ দিয়ে চারদিক দেখতে লাগলাম, আর কানে শুনতে লাগলাম বাঘের হুঙ্কার। আর মিনিট 10 এইভাবে কেটে গেল। মিছারের কোনো সাড়া শব্দ নেই দেখে তাকে ডাকলাম, সে তাতে সাড়া দিল না। আমি উঠে দেখি সামনের সিটে মিছার ঘুমে অচেতন। বাপরে, কি সাংঘাতিক নার্ভ! এত বাঘের ডাকের মধ্যেও নিশ্চিন্তে ঘুমুচ্ছে, আবার অদ্ভুতভাবে নাকও ডাকছে, আবার গোঁ গোঁ আওয়াজও হচ্ছে। এই সময় হঠাৎ দেখি মিচ্ছারের দরজার কাঁচটা পুরো বন্ধ হয়নি, অর্ধেক খোলা আছে। আমি ঝুঁকে পড়ে কাঁচটাকে পুরো বন্ধ করতে যাচ্ছি, কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। তখন মনে পড়ল খড়গপুরের পর মিচ্ছার বলেছিল কাঁচটাকে রাঁচি গিয়ে ঠিক করতে হবে। আর এই সময়েই দেখি কি সর্বনাশ, সেই হলদে রঙের বিচ্ছিরি জানোয়ার বাঘ কিংবা উঘ, প্রায় 22 ফুট লম্বা। না না, 10 ফুট সাব, 10 ফুট। ওমর ওসমান বললেন, তা হবে, কিন্তু তার হাঁটা প্রায় 4 ফুট, তার মধ্যে দুটো ফুটবল ঢুকে পড়তে পারে। ওমর একটু উসখুস করলেন, কিন্তু কিছু বললেন না। মহারাজা গেলাস থেকে একটু পানীয় গলায় ঢেলে বললেন, ভয়ে তো আমি কাঠ, এদিকে মিচ্ছার তো মনের আনন্দে নাক ডাকিয়েই চলেছে। বাঘটা এরপর কি করলো জানেন? বললে বিশ্বাস করবেন কিনা জানি না, সে ওই কাচের খোলা জায়গার কাছে মুখ এনে লোভীর দৃষ্টিতে আমাদের দেখতে লাগলো। একবার আমাকে দেখে আর একবার মিচ্ছারকে দেখে, আর তার জিভ দিয়ে লালা পড়ে। আমার তখন কীরকম মনে হলো, কাণ্ডজ্ঞান লোপ পেয়ে যা হয় আর কি। আমি পায়ের কাছ থেকে একটা লেবু নিয়ে বাঘের হাঁয়ের মধ্যে দিলাম গুঁজে। বাঘটা হুশ করে কোথায় যে গেল কে জানে। রাস্তার দুদিকে বিরাট ঢাল, বোধহয় গড়িয়েই পড়ল। তাকে আর দেখতে পেলাম না। বেশ খানিকটা পর দেখি বাঘটা আবার এসেছে। সে ফের জানালার খোলা জায়গা দিয়ে মুখ ঢুকিয়েছে যেমনি, আমি তো প্রস্তুত হয়েছিলাম। ফের আর একটা কমলা লেবু তার মুখের মধ্যে দিলাম ঢুকিয়ে। এবারেও বাঘটা গর্জন আর কিরকম ভয়ঙ্কর আর্তনাদ করে রাস্তার ঢাল দিয়ে গড়িয়ে পড়ল। ভাবলাম আপদ গেল, কিন্তু ধৈর্য বটে বাঘটার। ফের সে এসে কাচের ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে গর্জন করতেই ফের তার মুখের মধ্যে গুঁজে দিলাম আর একটা লেবু। আমার মনে হলো বাঘটা যেন লেবু খাওয়ার জন্যেই বারবার আসছে। এর মধ্যে একটা ব্যাপার হলো, চাঁদটা এতক্ষণ ছিল, এবারে একটা কালো মতো মেঘ এসে সেটাকে ঢেকে দিল। কিন্তু তাতে কি হয়েছে, বাঘটা 7 বার ওইভাবে এলো আর লেবু খেয়ে বিকট গর্জন করতে করতে গড়িয়ে গেল। 7 বার নয় সাব, 16 বার, 16 বার। ও তা হবে, আমার তো মনে কিছুই আর থাকছে না আজকাল। তা 21 বারই হবে তাহলে। 21 বার নয়, 16 বার। ও ঠিক আছে, 16 যা 21 তা। তারপর শুনুন, একটা আশ্চর্য কাণ্ড ঘটল।
আশ্চর্য কাণ্ডটা কি? লাহিড়ী সাহেব প্রশ্ন করলেন। সকাল হলো আর বাঘটা কিন্তু এলো না। ওদের রীতি অনুযায়ী ওরা দিনের বেলায় ঘুমোয়। জানেন তো, বাঘের স্বভাব অনেকটা আমার মতো। কেমন? বাঘেরা ঘুমোতে পেলে আর কিছু চায় না। যাই হোক, বাঘটা বোধ হয় ঘুমোতে গেল, আর তর্জন নেই গর্জন নেই। তবু আমার ভয় যায় না। আমি গাড়িতে বসে কেবল বোতল থেকে একটু একটু খাচ্ছি। মনটাও ঘোলাটে হয়ে আসছে আমার, একটু তন্দ্রার মতো এসেছে। পরক্ষণে দেখি আমার চারদিকে ঘিরে ফেলেছে এক দঙ্গল লোক। তারা মাদল বাজাচ্ছে, গান গাইছে, আর আমার জন্য কত কি সব উপহার এনেছে। ডজনে ডজনে মুরগি, ভেড়া, পাঁঠা, ফুলকপি, আলু, টমেটো। বুঝতে পারলাম আমি একটা অসম সাহসিক কিছু করেছি বলে তাদের মনে হয়েছে। তারা আমাকে গাড়ি থেকে বার করে নিল। বড় পালকির মতো কি একটায় চড়ালো, প্রচুর মালা দিল আমার গলায় পরিয়ে। আমি তো লজ্জায় একেবারে জবু থবু। এদিকে তারা মিচ্ছেরকে ডেকে আর তুলতে পারছে না। ব্যাটা দারুণ ঘুমোচ্ছে যে। পরে বুঝলাম ব্যাপারটা। ওই সেই লেবু, ঝাড়গ্রামের পরে যে লেবু আমি সংগ্রহ করেছিলাম, তারই একটায় কামড় দিয়ে একটু রস টেনেছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান। অত টক লেবু পৃথিবীতেই হয় না। সে তো আর আমি জানি না। আমি তো ভালো লেবু মনে করেই সেগুলোকে তুলেছিলাম গাড়িতে। আর তখন মনে হলো, তাহলে বাঘটা আমার লেবু খেয়েই বোধহয় অক্কা পেয়েছে। লাহিড়ী সাহেব, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না। আমারই মাঝে মাঝে বিশ্বাস হয় না। আমি দেখি কি, ওরা আমাকে একটা জায়গায় নিয়ে গিয়ে একটা সিংহাসনে বসিয়ে আমাকে তাদের মহারাজ বলে বরণ করে নিল। এটা হচ্ছে কি সম্মানসূচক মহারাজাত্ব। তাও কম নয়। এরকম ভাগ্য 10-25 বছরে মাত্র 2-1 ঘটে। সেখানে প্রচুর লোক, প্রচুর বাদ্য, প্রচুর খাদ্য, প্রচুর ফুল, আর সামনে মাঠের মধ্যে সার দিয়ে শুয়ে আছে 16টা বাঘ। সব অজ্ঞান হয়ে আছে। একটা নয় লাহিড়ী সাহেব, একটা নয়। সারা রাত ধরে আমি 16টা বাঘকে ওই লেবু দিয়ে ঘায়েল করেছি। হ্যাঁ, কি ওমর ভাই, এবারে হিসেবটা ঠিক বলেছি তো? ওমর ওসমান বললেন, হ্যাঁ, একেবারে একেবারে যথার্থ হিসেব, কোনো ভুল নেই। গল্প করতে করতে ভোর হয়ে এলো। মহারাজা সিং বললেন, এই ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। কেননা আমি একদিনে 16টা বাঘ মেরেছিলাম। আবার সবচেয়ে দুঃখেরও দিন, কেননা ওই 16টা বাঘের একটাও মরেনি, অজ্ঞান হয়েছিল মাত্র। শুনেছি বিকেলের দিকে ওদের জ্ঞান হবার পর সব জঙ্গলে পালিয়ে গিয়েছিল। কেউ তাদের মারতেও পারেনি আর ধরতেও পারেনি। গ্রামের 1,500 লোকই তখন মদ খেয়ে আনন্দে বেহুশ হয়ে পড়েছিল। তবে শুনেছি বাঘেরা সেদিনই ওই মুলুক ছেড়ে পালিয়েছিল। গল্প শেষ হলো, কিন্তু সেদিন লাহিড়ী সাহেব মহারাজা সিংকে ছাড়লেন না। আরও গল্প শোনার জন্য 3 সপ্তাহ জোর করে রেখে দিলেন। ওমর ওসমানও রয়ে গেলেন। আর যাওয়ার সময় মহারাজা সিং লাহিড়ী সাহেবকে একটা হীরের আংটি উপহার দিয়ে গেলেন। সেরকম আংটির জোড়া পৃথিবীতেই ছিল না তখন, আর এখন তো নেই। পরে কখনো গুছিয়ে বলবার ইচ্ছে রইল, কিন্তু আমার মুশকিল এই যে গুছিয়ে ঠিক মতো আমি বলতে পারি না।